ওকে, আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমাদের আজকের ক্লাসে। সো আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো তাহলে শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ। তোমাদের এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এটা। সো এটা আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে এবং আমার মনে হয় যে আমরা এই জিনিসটা যত ভালোভাবে পড়বো বুঝবো তত আমাদের জন্য মানে এটা খুবই আমাদের আসলে ব্যবহারিক জীবনে জানাটা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা এটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসেই। আচ্ছা, তো ঠিক আছে, অল ক্লিয়ার। ওকে, তাহলে আমরা শুরু করি। আশা করি সবাই ভালো আছো, সুন্দর সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা আলোচনা করব প্রয়োগ এবং অপপ্রয়োগ। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া প্রয়োগ এবং অপপ্রয়োগ কী? অর্থাৎ একটা শব্দ যেখানে দরকার তুমি সেখানে ওটাকে অ্যাপ্লাই করলে এটাকে বলা হয় প্রয়োগ। ওই জায়গাতে মানে যথাযথ স্থানে বসালে সেটা হচ্ছে প্রয়োগ। আর যেটা যেখানে দরকার নাই এটা ওই জায়গাতে বসালে সেটাকে বলা হয় সেটা হচ্ছে অপপ্রয়োগ। বা রিটেনের সাজেশন দেন 25 তারিখ থেকে টেস্ট পরীক্ষা। এই ক্লাসের পরেই তোমাদের রিটেনটা শুরু হয়ে যাবে। অর্থাৎ সাজেশন বলতে তোমার হচ্ছে কী কী পড়তে হবে, প্রতিবেদন কীভাবে লিখতে হবে, দরখাস্ত কীভাবে লিখতে হবে, এগুলোর একটা থিম তোমাদেরকে দেখানো হবে। ওকে, আচ্ছা, তো এখন খেয়াল করে দেখো, আমরা এই বিভিন্ন ধরনের নিয়ম নিয়ে আলোচনা করব, বিভিন্ন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো, অপপ্রয়োগের কারণে যখন বিশেষণ দ্বিত্ব, যেমন তুমি খেয়াল করো, বিশেষণ জাতীয় পদের সঙ্গে যদি পুনরায় বিশেষণবাচক উপসর্গ বা প্রত্যয় যুক্ত করা হয় তাহলে যেসব শব্দ গঠিত হয় তা ব্যাকরণসম্মত নয়। জিনিসটা আমি তোমাকে একটু বলি। দেখো, এখানে ধরো কাতর শব্দটা কি? শব্দটা হচ্ছে কাতর। আমি একেবারে কাতর হয়ে গেলাম, তো কাতর এটা বিশেষণ, মানে আমার অবস্থা কেমন বিশেষণ, আমার অবস্থা কেমন সেটা হচ্ছে কাতর অবস্থা, তার মানে এটা বিশেষণ। এখন বিশেষণের সাথে আমি যখন আবার স্ব উপসর্গ যুক্ত করতেছি তখন এটা অপপ্রয়োগ হয়ে যাচ্ছে। মানে তুমি যদি বলো আমি কাতর হয়ে পড়েছি তাহলেই হয়ে যায়। এখন তুমি সকাতর বলার কোনো দরকার নেই, সকাতর বলার কোনো দরকার, সমান হচ্ছে সহ, মানে আমি কাতর সহ হয়ে গেছি, তার মানে এইটা আসলে কোনো মিনিং দেয় না। সো প্রথমত হচ্ছে তোমাকে এরকম শব্দগুলোর তোমাদেরকে আমরা এই জিনিসটা শিখিয়ে দিব, ঠিক আছে? শব্দগুলোর ব্যবহারটা তোমাদেরকে শিখিয়ে দিব, যে শব্দগুলো প্রথমত শব্দগুলোর যে বিশেষ শব্দগুলোর যে ব্যবহার সেটা শিখবা। এরপর দেখো তেমনিভাবে কৃতজ্ঞ, এটাকে তুমি সকৃতজ্ঞ বলার দরকার নাই। চিত্রিত অথবা সচিত্র, তুমি হয় সচিত্র বলবা, কিন্তু চিত্রিতর সাথে তুমি যদি সচিত্র বলো তাহলে সেটা ভুল। তেমনিভাবে চেষ্টিত বলবা অথবা বলবা সচেষ্ট। এখন সচেষ্টিত এটা বলা যাবে না, বললে সেটা ভুল হবে। এরপর দেখো বিনয়পূর্বক, শব্দটা আসলে শুদ্ধ হচ্ছে বিনয়পূর্বক, কিন্তু আমরা এটার সাথে আবার এই স্বযুক্ত করি, আমরা বলি সবিনয়পূর্বক। সো এইটা ভুল। এরপর দেখো লজ্জিত সলজ্জ, কিন্তু তুমি সলজ্জিত বললে সেটা ভুল হবে। শঙ্কিত অথবা সশঙ্ক, কিন্তু সশঙ্কিত বললে ভুল হবে। এরপর দেখো সদানন্দ, এটাকে তুমি সানন্দিত বললে, হ্যাঁ সানন্দিত বললে সেটা ভুল হবে। তার মানে এখানে আমরা যে শব্দগুলো দেখলাম এই কয়েকটা শব্দের সাথে আমরা দেখতে পাচ্ছি পূর্বে অকারণে বসিয়ে আমরা সেখানে অপপ্রয়োগ করতেছি। তার মানে এই বিশেষণবাচক, দেখো এখানে সবগুলো কিন্তু বিশেষণকে বোঝাচ্ছে, কৃতজ্ঞ, চিত্রিত। বিশেষণবাচক শব্দের সাথে আমরা যদি এর পূর্বে পুনরায় যদি উপসর্গ কিংবা শেষে যদি প্রত্যয় যুক্ত করি তাহলে সেটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তথাকথিত এই দূষিত শব্দগুলো অপপ্রয়োগের ফলে সৃষ্টি, যেমন এখানে শব্দগুলো দেওয়া আছে। তাহলে প্রয়োগ এবং অপপ্রয়োগের এই থিমটা আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি। ওকে, সো আমাকে একটু বলো যে এই স্লাইডের শব্দগুলো বুঝতে পেরেছো কিনা। কোনটা করি, পাওয়ার প্লে নাকি বাংলা বাজ? তোমরা যারা পাওয়ার প্লেতে যুক্ত আছো তারা অবশ্যই বাংলা বাজটা করবা, পাওয়ার প্লে দরকার নাই, কারণ পাওয়ার প্লেতে ক্লাস অনেক কম। তোমাদের অলরেডি 25টা ক্লাস চলতেছে, পাওয়ার প্লেতে সর্বোচ্চ ক্লাস হলে 15টা হবে, বুঝতেই পারতেছো। এখানে আমরা অনেক পাওয়ার প্লেতে তুলনামূলকভাবে কিছুটা শর্টকাট করাই, কারণ পাওয়ার প্লে একক বাংলা কোর্স না, আর এটা শুধু বাংলা কোর্স, কাজে এখানে বাংলার প্রতি আমরা বেশি এফোর্ট দিই। আর পাওয়ার প্লে হচ্ছে আদার্স সব সাবজেক্ট মিলিয়ে কম্বাইন্ড, বুঝতে পেরেছো? যারা পাওয়ার প্লেতে যুক্ত রয়েছে তারা এই এই বাংলা বাজটা করো, বাংলা বাজের ক্লাস করো, পাওয়ার প্লে তোমার জন্য আর দরকার নেই। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এইবার আসো আমরা একটু চলে যাই। এরপর দেখো এই পয়েন্টে আমরা একটু চলে যাই। এই পয়েন্টে বলা হচ্ছে যে কোনো বিশেষ্য পদের সাথে আবার তা অথবা তয় ভ প্রত্যয় যুক্ত করা হলে যে শব্দটি গঠিত হয় তা ভুল শব্দ। এই জাতীয় শব্দ অপপ্রয়োগ ব্যাকরণসম্মত, মানে এই শব্দগুলো সঠিক না। তাহলে কি বললো যে একটা বিশেষ্য শব্দ এটার সাথে তুমি যদি এই প্রত্যয়গুলো যদি যুক্ত করো, তা প্রত্যয় অথবা তয় ভ প্রত্যয়, যেমন তুমি খেয়াল করে দেখো শঙ্কিত মানে ভয় আর কি, ভয়।
ভীতি। এইবার দেখো এখানে দেখো অপকর্ষ। এখন দেখো অপকর্ষ, এটার সাথে তুমি যদি তা প্রত্যয় যুক্ত করো অপকর্ষতা, এটা ভুল। অপ্রতুল, তুমি যদি এখানে তা প্রত্যয় যুক্ত করো অপ্রতুলতা, এটা ভুল। মৌনতা, এটা ভুল, এখানে তা প্রত্যয় যুক্ত করার দরকার নাই, তুমি বলবো মৌন। এরপর দেখো উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা, কিন্তু উৎকর্ষতা যখন তুমি বলবে এটা ভুল হয়ে যাবে। এরপর দেখো প্রসারিত, এখানে দেখো প্রসার, এটা বললেই হবে, কিন্তু প্রসারিত এখানে ইত প্রত্যয় যুক্ত করলে এটা ভুল। অর্থাৎ এই কয়েকটা শব্দ যেমন তুমি খেয়াল করে দেখো, যেমন তুমি যদি বলো যে তার লেখার অপকর্ষ বললেই হবে, যে তুমি যদি বলো যে তুমি যদি বস্তুটি এখন অপ্রতুল, এনাফ, বাট তুমি এখানে অহেতুক তা প্রত্যয়, তুমি দেখো এই যে এখানে যে আমরা যে তা এই প্রত্যয়গুলো যে যুক্ত করি, এই প্রত্যয়গুলো ছাড়াও কিন্তু বাক্যটা শব্দটা মিনিংফুল। যেমন তুমি খেয়াল করো, যেমন উৎকর্ষ সাধন করেছে, তার লেখা আগের থেকে অনেক উৎকর্ষ সাধন করেছে, তাহলে তুমি এখানে তা প্রত্যয় কেন যুক্ত করবা? তার লেখা আগে থেকে অনেক উৎকর্ষতা স্থাপন করেছে বা উৎকর্ষতা হয়েছে, দরকার নাই। তার মানে এই জাতীয় শব্দ যেগুলো রয়েছে, এই শব্দগুলোতে যখন আমরা এই শেষে যখন প্রত্যয় যুক্ত করতেছি তখন ভুল। তাহলে এই কয়েকটা শব্দে আমরা প্রত্যয় যুক্ত না করলেই সঠিক মিনিং দেয়। মানে প্রত্যয়টা তুমি যদি যুক্ত যদি না করো তাহলে দেখবা যে সম্পূর্ণ সঠিক মিনিং দিচ্ছে, বাট প্রত্যয় যখন তুমি যুক্ত করতেছো তখন আসলে ভুলটা করে ফেলতেছো। ঠিক আছে স্যার, বাংলাভাষ কোর্সের কি এটাই লাস্ট লেকচার? না, বাংলাভাষ কোর্সের এটা লাস্ট লেকচার না, আরও অনেকগুলো ক্লাস আছে। এখন আমরা ফুল সিলেবাসের ক্লাসগুলো করি নাই একটা ছাড়া, সো অনেক ক্লাস হবে তোমাদের, মানে প্রচুর ক্লাস নিচ্ছি। দেখো মাত্র তোমাদের কোর্স ফি মনে হয় 599 টাকা, এই ইয়েতে এতগুলো ক্লাস তোমরা পাচ্ছ, লাইভ ক্লাস পাচ্ছ। আচ্ছা এইবার আমাকে একটু বলো যে এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, ওকে ফাইন, ওকে অপকর্ষ, ওকে হামিরা তুলি বলেছে, মানে হচ্ছে তোমার মানে ডাউন যেটাকে বলে আর কি, বুঝতে পেরেছো? খারাপ, মানে কোয়ালিটি খুব খারাপ, এই টাইপ। উৎকর্ষণ বিপরীত অপকর্ষ, উৎকর্ষ মানে খুব ভালো, অপকর্ষ মানে এটার বিপরীত। এগুলো নোট করব কিভাবে? শোনো, এগুলো আসলে নোট করে পড়বা বিষয়টা আসলে এমন না। তোমাদেরকে আজকে স্লাইডের ইয়েটা দিয়ে দিব, তো স্লাইডটা ভালো করে পড়ো, স্লাইডের পিডিএফটা দিয়ে দিব, স্লাইডটা ভালো করে পড়ো, আর নোট করা লাগবে না। এগুলো আমরা প্রিভিয়াস প্রশ্ন যখন সলভ করবো তখন তুমি বুঝতে পারবা। আচ্ছা এইবার আসি আমরা একটু এই পয়েন্টে চলে যাই। এই পয়েন্টে বলা হচ্ছে যে বিশেষণের সাথে দুইবার প্রত্যয় যুক্ত করার কারণে তা অপপ্রয়োগ হয়। আমরা এই জিনিসটা একটু ভালো করে দেখি, তাহলে আমি ডিরেক্টলি তোমাদেরকে উদাহরণ নিয়ে নিয়ে যাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। আগের মতোই যেমন তুমি খেয়াল করে দেখো, শব্দটা কি? শব্দটা হচ্ছে অতিশয্য। এখন অতিশয্য এই শব্দটার সাথে, সরি আতিশয্য, এটার সাথে তুমি ওই যে আগের মতো তা প্রত্যয় যুক্ত করছো, ভুল হচ্ছে। এরপর দেখো চাঞ্চল্য, এই যে এখানে তুমি তা প্রত্যয় যুক্ত করতেছো চাঞ্চল্যতা, এটা ভুল হচ্ছে। ঐক্য অথবা একতা, কিন্তু ঐক্যতা বললে এটা ভুল। এরপর দেখো চাতুর্য অথবা চতুরতা, দুটাই ঠিক। চাতুর্য বলবা না হলে চতুরতা বলবা, কিন্তু চাতুর্যতা এটা বলা যাবে না। মানে তোমাকে আমি জিনিসটা আরো কৌশলে তোমাকে শিখিয়ে দিই। সাধারণত যদি জ অথবা জফালা যদি থাকে, তাহলে সাধারণত এরপরে তুমি আবার তা প্রত্যয় বা তয়ভ প্রত্যয় এরপর আর প্রত্যয় যুক্ত করলে সেটা ভুল হবে। এবার তুমি দেখো তো এখানে জফালা আছে না নাই? আছে, তাহলে এরপর তুমি আবার তা প্রত্যয় আনলে ভুল হবে। এখানে দেখো জফালা আছে, এরপর তা প্রত্যয় আনতেছো, ভুল হচ্ছে। এই যে দেখো কার্পণ্যতা, জফালা আছে এরপর আবার তা প্রত্যয় আনতেছো, তার মানে ভুল হয়েছে। দারিদ্রতা, এখানে দেখো যে রফালা আছে, ঠিক আছে, তার মানে দেখো দারিদ্রতা, এটা ভুল। কিন্তু তুমি দেখো দারিদ্র এটা তুমি লিখতে পারবে, অথবা দরিদ্রতা, মানে দরিদ্রতা লিখতে পারবা কিন্তু দারিদ্রতা লিখতে পারবা না, শুধু দারিদ্র। হ্যাঁ, এটা এটা অবশ্যই মনে রাখবে, কারণ এখান থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে। তাহলে দারিদ্রতা ভুল। এরপর দেখো এখানে যে জফলা আছে সক্ষতা, এরপর দেখো যে তা আছে, তার মানে এটা ভুল। বাহুল্যতা, এখানে দেখো জফলা আছে, এখানে তা আছে, এটা ভুল। সৌজন্যতা, জফলা আছে আবার এখানে তা আছে, এটা ভুল। ভারসাম্যতা, এই যে জফলা আছে আবার তা আছে, এটা ভুল। হ্যাঁ, সৌহার্দ্য, এই যে দেখো জফলা এরপর দেখো তা। দৈন্যতা, জফলা আছে এরপর দেখো তা আছে। তার মানে দেখো নিয়মটা হচ্ছে এরকম যে জ অথবা জফলা যদি থাকে এরপর আর প্রত্যয় আনা যাবে না। আমার মনে হয় যে এই নিয়মটা বুঝতে পেরেছো। আমাকে একটু বলো তো, এই কোর্সে কি সব কমপ্লিট হয়ে যায় ভাইয়া? অবশ্যই সব কমপ্লিট হওয়ার জন্যই তো টাকা দিছো, তো সব কমপ্লিট করতে হবে না? আমি মরে গেলে এই কোর্স তোমাদেরকে, আমি মরে গেলেও এই কোর্স তোমাদেরকে অন্য টিচার দিয়ে কমপ্লিট করে দেওয়া হবে, বুঝছো? সো কোর্স কমপ্লিট করে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, ওকে জিনিসটা কি বুঝতে পারছো? ভাই আপনার পাঞ্জাবিটা অনেক সুন্দর, একটা গিফট করেন। ওকে ছেলে না মেয়ে? রিফেত। আতিশয্য মানে অনেক অনেক, ওকে। আচ্ছা এরপর খেয়াল করে কিছু কিছু শব্দ আছে সমর্থক শব্দর কারণে আমরা সেগুলোকে ভুল করি। যেমন তুমি খেয়াল করে দেখো, ধরো আমি বললাম যে আজকে ক্লাসে শুধু একজন এসেছে, তার মানে দেখো এনাফ।
অথবা তুমি যদি বলো আজকে ক্লাসে মাত্র একজন এসেছে, তাও হবে। এখন দেখো শুধু মানে যা, মাত্র মানেও কিন্তু তা, যাহা শুধু তাহাই মাত্র। তাহলে তুমি যখন একসাথে যখন বলতেছো শুধুমাত্র, এটা ভুল, কারণ দুটো শব্দ একই মিনিং। তেমনিভাবে দেখো আমি বললাম অশ্রু, এখন দেখো তো এই যে অশ্রু, অশ্রু মানে কি পানি বা জল, তাহলে অশ্রু আর জল দুটোই সমর্থক শব্দ না? এখন তুমি যদি বলো যে অশ্রু জল, তাহলে এটা ভুল হবে, কারণ দুটো সমর্থক শব্দ। তাহলে দুটো সমর্থক শব্দ একসাথে ব্যবহার করলে ভুল হবে। যেমন দেখো অশ্রু জল লিখতে হবে অশ্রু। আয়ত্তাধীন, দেখো আয়ত্ত আর অধীন কিন্তু এক শব্দ, মানে একই অর্থ। যেমন সে আমার আয়ত্তে আছে, সে আমার অধীনে আছে, এনাফ। কিন্তু যখন তুমি বলতেছো আয়ত্ত অথবা যখন তুমি বলতেছো অধীন, তখন এটা ভুল হয়ে যাচ্ছে। এরপর দেখো আরক্তিম, আরক্তিম এটা বলা যাবে না। দেখো রক্তিম মানেই, দেখো তোমাকে বলতে হবে আরক্ত অথবা বলতে হবে রক্তিম। এরপর দেখো কদাপিয়, এখানে যে ও যেটা আছে এটা 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 যুক্ত করা যাবে না। কেবলমাত্র, তোমাকে বলতে হবে কেবল অথবা বলতে হবে মাত্র। সুস্বাগত এটা বলা যাবে না, কারণ এখানে তুমি সু আনলে এটা অপপ্রয়োগ। তুমি স্বাগত বললেই এনাফ, সু আনার দরকার নেই, তবে বলতে হবে স্বাগত। এরপর দেখো সমূল সহ, এই যে দেখো সমূল, এইটার মানে কিন্তু মূল সহ, মানে জাস্ট তুমি যদি এতটুকু পর্যন্ত লিখো সমূল, এই স মানে কিন্তু সহ, তার মানে মূল সহ। তার মানে তুমি পরে আবার যখন সহ আনতেছো এটা কিন্তু ভুল। এই জন্য তোমাকে লিখতে হবে সমূল মানে মূল সহ, অথবা যদি মূল সহ লিখো তাহলে স আনা যাবে না, কারণ স মানেই কিন্তু সহ। এরপর দেখো সময়কাল, তো সময়কাল এখানে দেখো সময় অথবা কাল এটা বলা যাবে না, কারণ সময়টাই একটা কাল, কালটাই একটা সময়। এরপর দেখো সুবুদ্ধিমান, না সুবুদ্ধি বলতে হবে, সুবুদ্ধি বললেই সুবুদ্ধিমানকে বুঝায়, অথবা তুমি বলতে হবে বুদ্ধিমান। বুদ্ধিমান মানেই ভালো বুদ্ধি যার, ঠিক আছে, মানে খারাপ বুদ্ধি না, সো এখানে আর সু আনা দরকার নেই। বিবিধ প্রকার, বিবিধ প্রকার মানে কি জানো, মানে অনেক প্রকার। তো দেখো বিবিধ মানে অনেক, প্রকার মানেও অনেক, তার মানে বিবিধ এটার মানে কি অনেক, ঠিক আছে। এরপর দেখো সুস্বাস্থ্য, এইটাকে তুমি শুধু স্বাস্থ্য বলবা, মানে স্বাস্থ্য, তার স্বাস্থ্য ভালো, সুস্বাস্থ্য ভালো, এটা বলার দরকার নেই। আমার মনে হয় যে এইটা তোমরা বুঝতে পেরেছো যে প্রয়োগ অপপ্রয়োগের এই ব্যাপারটা। ভাইয়া আপনি আমার স্বপ্নে ছিলেন, আজ সেটা পূরণ হলো। আমি লাইভে ক্লাস করতে চাইছিলাম, আজ পূরণ হয়ে গেল। গুড, ভেরি গুড। 28 তারিখের আগে রিটেনের স্লাইড দিলে ভালো, ক্লাস হবে এরপর রিটেনের স্লাইড হবে। ওকে, বুঝছো বুঝছো, আমাকে একটু বলো এক্সামে কিভাবে আসবে। বাবা তোমাদেরকে প্রশ্ন সলভ করাবো, ক্লাসটা ধৈর্য ধরে করো, এরপর দেখো যে কি টাইপ পরীক্ষাতে প্রশ্ন আসে। সবগুলো ক্লাসেই তো তোমাদেরকে বিগত সালের প্রশ্ন সলভ করাই দিই। ভাইয়া আমি তো নিউ ভর্তি হলাম, ওই যে পিন পোস্টে যাবা, গ্রুপে ঢুকলেই প্রথম দিকে দেখবা যে অনেকগুলো পিন পোস্ট আছে, এভাবে স্ক্রল করবা ডান দিকে, এইগুলো পাবা। এই কোর্সে কি শেষের ভিডিও ডিলিট হয়ে যাবে? আগে কোর্স শেষ কর ভাইরে, আগে কোর্সটা শেষ কর তারপর। ওকে, গুড, ভেরি গুড। এইবার আসো মোটামুটি আমাদের এই জায়গাটাতে আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি। ওকে, এইবার চলো আমরা একটু চলে যাই এরপরের। তো এরপরে এখানে যে শব্দগুলো রয়েছে, শব্দগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের শব্দ। যেমন তুমি দেখো অদ্যাবধি, এটা না লিখে তোমাকে বলতে হবে আদ্যাবধি, ঠিক আছে, অদ্যাবধি। এরপর দেখো তরুছায়া, এটা বলতে হবে তরুচ্ছায়া, এই যে এখানে দেখো দুটো ছ আছে। উপরুক্ত না বলে বলতে হবে উপরযুক্ত, এটা সন্ধির নিয়মে, উপরি যোগ উক্ত ইজুকাল উপরযুক্ত। দুরাদিষ্ট, এটা না বললে বলতে হবে দুর্দিষ্ট। এরপর দেখো বিপুদ্ধার, এটা বলতে হবে বিপুদ্ধার, বিপদ্ধার, এখানে দেখো দ উকার আছে আর এখানে রসুকার হবে। এরপর দেখো মুখ ছবি, এটা না বলে বলতে হবে মুখচ্ছবি, মানে এগুলো সন্ধির নিয়মে, সন্ধি তো তোমরা অনেকেই পড়ো নাই, তাই আমি তোমাদেরকে নিয়মগুলো আর বুঝাচ্ছি না। এরপর দেখো দুরাবস্থায়, এই দুরাবস্থা না, এখানে আকার আসলে সেটা ভুল হবে, লিখতে হবে দুরবস্থা। এরপর আসো প্রাতরাস, প্রাতরাসে বিসর্গ হবে না, এটা ভুল, এখানে এটা হবে। এরপর দেখো বৃক্ষপরি, এটা লিখতে হবে বৃক্ষ যোগ উপরি। তো এগুলো অনেকটা মুখস্থ করার মতো, মানে এই স্লাইডে যেগুলো রয়েছে, মানে মুখস্থ বলতে এগুলো নিয়ম আছে, বাট সন্ধি মানে এগুলো নিয়ম বুঝতে গেলে তোমাকে আবার সন্ধি মনে রাখতে হবে, এই জন্য জিনিসটা একটু ইয়ে আছে। একটা বলছো কঠিন লাগতেছে, কঠিন তো লাগবেই, এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি এগুলো ভালো করে পড়তে হবে, মানে পড়লে তোমার এগুলো মনে থাকবে, আদারওয়াইজ তোমার এগুলো মনে থাকবে না। এইবার দেখো এখানে আছে সমাস গঠিত কিছু কিছু শব্দ সমাসে। যেমন দেখো আমরা বলে থাকি যে নির্জ্ঞানী, না নির্জ্ঞানী এটা নির্জ্ঞান বলতে হবে, মানে এখানে ই প্রত্যয় যুক্ত করলে ভুল হবে। নিরপরাধী, এটা বলা যাবে না, নিরপরাধ, মানে তুমি কিন্তু বলবে না যে ছেলেটি নিরপরাধী, এটা না, বলতে হবে ছেলেটি নিরপরাধ। তেমনিভাবে নির্দোষী বলা যাবে না, বলতে হবে নির্দোষ। অহরাত্রি বলা যাবে না, বলতে হবে অহরাত্র। এরপর দেখো নিরভিমানী বলা যাবে না, বলতে হবে নিরভিমান। নিরোগী বলা যাবে না, বলতে হবে নিরোগ। এরপর দেখো নির্বিরোধী বলা যাবে না, বলতে হবে নির্বিরোধ। সুবুদ্ধিমান বলা যাবে না, বলতে হবে সুবুদ্ধি, এটা আমরা আগেও পড়েছি। অহর্নিশি বলা যাবে না, বলতে হবে অহর্নিশ। মধ্যরাত্রি এটা বলবা না, বলবা মধ্যরাত।
এরপর দেখো দিবারাত্রি বলবা না, বলবা দিবারাত্র। এগুলো সবগুলো, এই যে দেখো শেষে রাত্রি হয় না, অহরাত্রি না অহরাত। এরপর দেখো মধ্যরাত্রি না মধ্যরাত, দিবারাত্রি না দিবারাত। এরপর দেখো দিন রাত্র, এটা না বলে বলতে হবে দিন রাত্রি, দিন রাত্র এটা না বলে বলতে হবে আবার দিন রাত্রি অথবা দিবারাত্র। যদি দিবা বলো তাহলে তার সাথে রাত্র, একটু এগুলো পড়তে হবে, ঠিক আছে? তো এইবার আমার মনে হয় যে আমরা মোটামুটি এগুলো বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার আসো, অনেকে আমাকে অনেক শব্দের অর্থ জিজ্ঞেস করতেছে, শব্দগুলোর অর্থ একটু বললে ভালো হতো। আসলে দেখো, সবগুলো শব্দের অর্থ বলতে গেলে অনেক সময় লাগে। আমি তোমাদেরকে আজীবনের জন্য একটা শর্টকাট একটা কৌশল তোমাদেরকে শিখিয়ে দিই। প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে গিয়ে আমাদের একটা অ্যাপ আছে, অ্যাপটার নাম হচ্ছে বানান আন্দোলন। অ্যাপটার নাম কি? বানান আন্দোলন। অ্যাপটার নাম হচ্ছে বানান আন্দোলন। এই বানান আন্দোলন অ্যাপটা প্লে স্টোর থেকে সবাই ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে তোমার যেই শব্দ তুমি বুঝো না, ওই শব্দ তুমি ওই বানান আন্দোলন অ্যাপে সার্চ দিবে, সাথে সাথে ওই শব্দের উচ্চারণ, শব্দের অর্থ সব কিছু চলে আসবে। তো এই জন্য নিরোগ মানে কি, দেখো এটা নিরোগ মানে যার রোগ নাই। তো এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তো তোমরা যখন পড়বা তখন বানান আন্দোলন অ্যাপটা ডাউনলোড করবা, ইনস্টল করবা, ইনস্টল করে যেটার অর্থ তুমি জানো না ওটা ওখানে সার্চ দিলে চলে আসবে। ওকে, এতদিন তাহলে অশুদ্ধ করে পিসি ভার্সন আছে আমার ঠিক জানা নাই। তো তোমরা একটু এই কাজটা করো। আর তাছাড়া আমার বাংলা বানানোর উপর আমার একটা বই আসতেছে, ওই বইটা তোমরা সবাই কালেক্ট করবে আমার বিশ্বাস। ওইটা কালেক্ট করলে তোমার বাংলা বানান, প্রয়োগ অপপ্রয়োগ, বাক্য শুদ্ধিকরণ যত কিছু আছে ডিটেলস ওখানে দেওয়া আছে, মানে পরে পরে তুমি নিজে বুঝার মতো, তোমার আর টিচার লাগবে না। সো এখান থেকে তোমার 10 মার্ক তোমার পরীক্ষাতে আসবে, 5 মার্ক কমপক্ষে আসবে। সো ওইটার জন্য। আর তাছাড়া শুদ্ধ লেখার জন্য তোমরা যখন ফার্স্ট পেপারে যখন লিখো, বাংলা যখন লিখো, তখন কিন্তু বাংলা বানান অনেক ভুল হয়। এই ভুলগুলো শুদ্ধ করার জন্য সবাই ওই বইটা সংগ্রহ করে রাখবে। আমি বলে দিচ্ছি, বই যখন বের হবে তখন তোমাদেরকে এই বইটা অবশ্যই তোমরা সংগ্রহ করে দিবে, ঠিক আছে? আচ্ছা, কোথায় পাবো বই? বইটা আগে বের হোক, বইটা আশা করি আগামী মাসের শুরুর দিকে ইনশাল্লাহ আমি বের করে ফেলবো। বের হলে তারপর হচ্ছে বইটার নাম কি? বইটার নাম হচ্ছে বানান বিদ্যা। বানান বিদ্যা মানে বানানের A to Z। ওই বইটা যদি ধৈর্য ধরে পড়তে পারো, আশা করি ইনশাল্লাহ বানানে তোমার কখনো ভুল হবে না। মানে এগুলো তো তখন তোমার কাছে খুব ইজি হয়ে যাবে, আর বানান শুদ্ধ লিখতে পারবা। আচ্ছা, এইবার আসো, তো বই বের হলে আমি তোমাদেরকে বলবো, তোমরা কুরিয়ারে অর্ডার দিয়ে দিতে পারবা। আচ্ছা, এইবার দেখো, খেয়াল করে দেখো, অধীনস্থ। তো অধীনস্থ বলা যাবে না, বলতে হবে অধীন। দেখো অধীন বললে হয়ে যাচ্ছে, সে আমাদের অধীনে থাকে। কিন্তু অস্থ, অধীনস্থ এটা বলা বাহুল্য দোষ। একত্র বললেই হয়, সেখানে তুমি একত্রিত বলবা না। দেখো সত্তা, এই সত্তা বানানটা একটু খেয়াল রাখতে হবে, এখানে দুইটা তো, কিন্তু এই যে তুমি শুধু তয় নিচে বফলা দিলে সেটা ভুল হবে। এরপর দেখো সাধ্য-অতীত, এটা লিখতে হবে অসাধ্য। অসাধ্যই আমরা বলে থাকি, সাধ্য-অতীত কেউ বলি না। আবশ্যক বলতে হবে, কিন্তু আবশ্যকীয় বললে ভুল হবে। সেচন বলতে হবে, কিন্তু সিঞ্চন বললে ভুল হবে। এরপর দেখো লব্ধ প্রতিষ্ঠ, কিন্তু তুমি যদি বলো যে লব্ধ প্রতিষ্ঠিত তাহলে ভুল হবে। এরপর দেখো অসহনীয় বলতে হবে, কিন্তু অসহনীয় অথবা অসহ্য, কিন্তু অসহনীয় বললে সেটা ভুল হবে। মানে তুমি বলতে হবে যে অসহনীয় অথবা অসহ্যনীয় বললে ভুল হবে। অসহ্যনীয় বলা যাবে না, এটা আমরা অবশ্যই কখনো বলি না। চুষ্য বানানটা হচ্ছে চুষ্য, চস্য বললে এটা ভুল হবে। হ্যাঁ, সম্ভ্রান্তশালী এটা ভুল হবে। সম্ভ্রান্তশালী বলতে হবে কি সম্ভ্রমশালী, খুবই ইম্পর্টেন্ট এটা। এরপর দেখো সিঞ্চিত মানে সিক্ত, এটাকে সিঞ্চিত বলা যাবে না। তো এই বানানগুলো একটু মনে রাখতে হবে। অর্থাৎ এগুলো প্রয়োগের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে তোমার অধীন বললে হয়ে যাচ্ছে সেখানে অধীনস্থ বলার দরকার, যেখানে একত্র বললে হয়ে যাচ্ছে সেখানে একত্রিত বলার কোনো দরকার নাই। ওকে, ওকে। সো অনেক মানে তোমাদের জানার ভিতরে অনেক ভুল আছে। যেমন তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছো ঈগল বানান, তোমরা কি দিয়ে পড়ছো? রশ্মি নাকি দীর্ঘি? তোমরা পড়েছো দীর্ঘি দিয়ে ঈগল, কিন্তু আসলে ঈগল বানানটা কিন্তু এটা শুদ্ধ না। ঈগল বানানটা হচ্ছে রস্যই দিয়ে ঈগল। এরকম অনেক বানান আছে যেগুলো তোমরা মানে বললে তোমাদের কাছে অনেক মানে তোমাদের কাছে অনেক নতুন লাগবে। যেমন তোমরা লাচ্ছি বানান কিভাবে লেখো? লাচ্ছি বানানটা কিন্তু তোমরা এভাবে লেখো, লাচ্ছি না, ওইটা আসলে শুদ্ধ বানানটা হচ্ছে লচ্ছি, ঠিক আছে? এটা শুদ্ধ বানান হচ্ছে লচ্ছি, ঠিক আছে? এইভাবে আমাদের আসলে বানানগুলো হয়। অনেক বানান আছে। গরু বানান তোমরা ছোটবেলা থেকে এইভাবে লিখছো গরু, কিন্তু আসলে শুদ্ধ বানান গ ওকার রয় রসুকার, ঠিক আছে? তারপর হচ্ছে বউ বানান তোমরা এইভাবে লিখছো না, বউ এভাবে না, এটা আসলে বউ বানানটা হবে ব রসৌ বউ। তো এরকম অনেক কিছু আছে, এগুলো আসলে অনেক ডিটেলস জিনিস। তোমাদের পরীক্ষাতে যেগুলো আসে আমরা কেবল এগুলো পড়াই। বইটা খুব চিকনই হবে, খুব বেশি মোটা হবে না, হয়তো 150 পৃষ্ঠার একটা বই হবে, মানে ছোট। 150 পৃষ্ঠার বই বলতে ছোট বইয়ের সাইজে 150 পৃষ্ঠা। আজকের ক্লাস গতকাল রাতেই জানাই দিছি, আজকের ক্লাস অনেক আগে জানাই দিছি। গতকাল রাতে যখন স্লাইড যখন বানাইছি তখনই বলে দিছি, আমি না বলে কখনো ক্লাসে আসি না।
সবই বলে দিই, তোমরা হয়তো দেখো না। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, এখানে আমরা কিছু কিছু জিনিস যেগুলো তরতম এই টাইপ দিয়ে ভুল, যেমন দেখো কনিষ্ঠতম, কনিষ্ঠতম, বলিষ্ঠতম, শ্রেষ্ঠতম ইত্যাদি এরকম অপপ্রয়োগ অশুদ্ধ। অর্থাৎ তোমাদেরকে বলতে হবে, দেখো কনিষ্ঠ বলতে হবে, কনিষ্ঠতম বলার দরকার নাই। কনিষ্ঠ মানেই যে সবার ছোট, এর সাথে তম যুক্ত করার দরকার নাই। গরিষ্ঠ বলতে হবে, জ্যেষ্ঠ বলতে হবে, পাপিষ্ঠ বলতে হবে, বলিষ্ঠ বলতে হবে, লঘিষ্ঠ বলতে হবে, শ্রেষ্ঠ বলতে হবে। তাহলে এগুলোর সাথে তরতম যুক্ত হলে ভুল, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম এগুলো ভুল। যেমন এই যে এগুলো ভুল, কনিষ্ঠতর, কনিষ্ঠতম, বলিষ্ঠতম, শ্রেষ্ঠতম। যেমন আমরা বলি না সে সবার থেকে শ্রেষ্ঠতম, আচ্ছা ভাই সে সবার থেকে শ্রেষ্ঠ, এটাই তো হয়, তম বলার কি দরকার? মানে শ্রেষ্ঠ বলতেই কিন্তু আমরা সবার থেকে যে ভালো তাকে বুঝি, উত্তম তাকে বুঝি। তাহলে এর সাথে তুমি আবার তম যুক্ত করার দরকার নেই। তাহলে এই কয়েকটি শব্দের সাথে তরতম এগুলো যুক্ত করলে শব্দটা ভুল হয়ে যাবে। এই কয়েকটি শব্দের সাথে তরতম যুক্ত করলে শব্দটা ভুল হবে। আমাকে একটু বলো যে এই উৎকর্ষতাবাচক তরতম প্রত্যয়ের অপপ্রয়োগটা বুঝতে পেরেছো কিনা, বুঝছো কিনা আমাকে একটু বলো। বুঝছো? আচ্ছা, ওকে ফাইন, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তার মানে আমরা এগুলোর সাথে তরতম যুক্ত করে লিখবো না, আমরা এগুলোর সাথে তরতম যুক্ত করে লিখবো না। এইবার আসো আমরা অনেকগুলো বাক্য শিখবো, অর্থাৎ এই বাক্যগুলো দেখো, বাক্যগুলো থেকে হুবহু আমাদের পরীক্ষাতে কমন চলে আসবে, মানে হুবহু কমন আসবে। ওকে, আচ্ছা তো চলো আমরা একটু দেখি বাক্যগুলো একটু দেখি। যেমন আমি অপমান হয়েছি, না এটা বলবা না, কারণ অপমান হয়েছি বলে না, আমরা প্রায় বলে থাকি আমি অপমান হয়েছি, এটা কিন্তু শুদ্ধ না। বলতে হবে আমি অপমানিত হয়েছি, সে আমাকে অপমান করেছে, এটা না, বলতে হবে সে আমাকে অপমানিত করেছে। তাহলে শুদ্ধ হচ্ছে কি? অপমানিত। ঠিক আছে, এরপর খেয়াল করে দেখো, আমি তোমার আগমন সংবাদে সন্তোষে হইয়াছি। তো এটা কি হবে? আমি তোমার আগমন সংবাদে সন্তুষ্ট হইয়াছি। এটা নর্মাল, আমরা সবাই জানি। আমরা কেউ কি বলি যে সন্তোষ হইয়াছি, না আমরা বলি সন্তুষ্ট হয়েছি। এরপর দেখো সে আরোগ্য হয়েছে, মনে রাখবা মানে আরোগ্য মানে কি? সুস্থতা। সুস্থতা মানুষ কখনো হয় না, সুস্থতা লাভ করে। তার মানে লিখতে হবে সে আরোগ্য লাভ করেছে। কি লিখবা বলো? সে আরোগ্য লাভ করেছে, লিখতে হবে সে আরোগ্য লাভ করেছে। এরপর দেখো দেবী অন্তর্ধান হইবেন, না দেবী অন্তর্নিহিত হইবেন। অন্তর্নিহিত মানে হচ্ছে যেটা ভিতরে থাকে। এরপর দেখো জ্বর হ্রাস হইয়াছে, না এটা বলা যাবে না, বলতে হবে জ্বরের হ্রাস হয়েছে। মানে জ্বর হ্রাস হয়েছে ব্যাপারটা কেমন না, বলতে হবে জ্বরের হ্রাস হয়েছে। এরপর দেখো আমার কথায় অপমান হলো, না বলতে হবে আমার কথায় অপমানিত হলো, যেটা আমরা একদম প্রথম বাক্যে দেখেছি। এরপর খেয়াল করে দেখো ইহার আবশ্যক নাই, না আবশ্যক নাই এটা বলা যাবে না, বলতে হবে ইহার আবশ্যকতা নাই। ইদানিং সবকাশ নাই, না সবকাশ এটা কখনো হয় অবকাশ, অবকাশ মানে হচ্ছে ছুটি। আর ইদানিং বানানটা এখানে আসলে ভুল আছে, ইদানিং বানানটা হচ্ছে ইদানিং, ঠিক আছে, মানে দীর্ঘিকার দিয়ে হবে। তো ইদানিং অবকাশ নাই এটা তোমাকে লিখতে হবে। একথা প্রমাণ হয়েছে এটা বলা যাবে না, বলতে হবে একথা প্রমাণিত হয়েছে। গহীন সংকট অবস্থায় পড়িয়েছি, না সংকট অবস্থায় লিখা যাবে না, লিখতে হবে গহীন সংকটজনক অবস্থায়। ঠিক আছে, সংকটজনক অবস্থায় লিখতে হবে। তারপর দেখো তিনি এখন মৌনী আছেন, না তিনি মৌনী, আমরা কিন্তু আগে পড়েছি, মৌনতাও ভুল, লিখতে হবে কি? মৌন। ঠিক আছে, এরপর দেখো গৌরব লোভ হয়েছে, না গৌরব লোভ হয় না, গৌরব লোভ মানে হচ্ছে কমে যাওয়া, গৌরব লোভ পায়। ঠিক আছে, তার মানে কি হবে? গৌরব লোভ পেয়েছে। তার এখন সংকট অবস্থা, আবার বলছি সংকটাপন্ন অবস্থা, লিখতে হবে কি? সংকটাপন্ন অবস্থা। তাহার জীবন সংশয়পূর্ণ, লিখতে হবে তাহার জীবন সংকটাপূর্ণ। সংশয়পূর্ণ কখনো হয় না, হয় সংকটাপূর্ণ। আমি সাক্ষী দিয়েছি, এটা ভুল। সাক্ষী মানে হচ্ছে ধরো তুমি যদি সাক্ষ্য দাও তাহলে তুমি হচ্ছে সাক্ষী। আমি সাক্ষী দিয়েছি এটার মানে হচ্ছে যে সাক্ষ্য দেয় আমি তাকে দিয়েছি, না। তো বলতে হবে আমি সিগনেচার দিয়েছি, তার মানে মানে আমি সাক্ষ্য দিয়েছি, তার মানে লিখতে হবে তোমাকে আমি সাক্ষ্য দিয়েছি। মানে সাক্ষ্য যে দেয় সে হচ্ছে সাক্ষী, তো সাক্ষী তো দেয় না, মানুষ দেয় যেটা সেটা হচ্ছে সাক্ষ্য। এরপর দেখো তদ্দৃষ্টিতে লিখিত হইল, না এটা কি হবে? তদ্দর্শনে লিখিত হইল। তো এইগুলো মূলত আমাদের পরীক্ষাতে এই টাইপ বাক্যগুলো আসে। বলো কে কোন বাক্যটা বুঝো নাই? মৌন মানে নীরব থাকা, চুপ থাকা, মন খারাপ থাকা। তো এই টাইপ বাক্যগুলো আমাদের পরীক্ষাতে বেসিক্যালি প্রশ্ন আসে। এরপর দেখো এখানে খেয়াল করে দেখো সকল শিক্ষকগণ আজ উপস্থিত, এটা ভুল। আচ্ছা দেখো তো তুমি যদি বলো সকল শিক্ষক তাহলেই তো হয়, এরপর তুমি গণ আনার দরকার আছে নাই। তো দেখো সকল শিক্ষক মানে কিন্তু সব মানে সকল শিক্ষককে বোঝায়। এরপর খেয়াল করে দেখো তুমি যদি শুধু এতটুকু পর্যন্ত বলো যে শিক্ষকগণ, দ্যাটস এনাফ। শিক্ষকগণ দ্বারা কিন্তু সকল শিক্ষককে বোঝায়। তাহলে দেখো তো তুমি যখন সকল আর গণ যখন তুমি একসাথে যখন তুমি বলতেছো তখন এটা ভুল হয়ে যাচ্ছে।
তাহলে তোমাকে বলতে হবে সকল শিক্ষকগণ, এটা বলা যাবে না, তোমাকে বলতে হবে সকল শিক্ষক আজ উপস্থিত। সকল আর গণ দুটো কিন্তু একই মিনিং প্রকাশ করে, মানে দুটোই বহুবচন, তো দুটো বহুবচন আনার দরকার নেই। প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবে। এখানে খেয়াল করে দেখো, প্রত্যেক শিক্ষকগণ, এটা এখানে গণটা উঠে যাবে, কারণ প্রত্যেক শিক্ষক বলতেই বোঝায় সকল শিক্ষককে। সকল আলেমগণ, এই যে আগের মতো সকল আর গণ একসাথে আসবে না। সব ছাত্ররা, দেখো সব আর রা দুটোই কিন্তু বহুবচন। ধরো তুমি যদি বলো সব ছাত্র, তুমি যদি বলো যে সব ছাত্র, তাহলে কিন্তু সকল ছাত্রকে বোঝায়। অথবা তুমি যদি শুধু এতটুকু পর্যন্ত বলো যে ছাত্ররা, এই ছাত্ররা বললেও কিন্তু একদম ঢালাওভাবে সব ছাত্রকে বোঝায়। তাহলে খেয়াল করে দেখো তো, এখানে যখন তুমি সব আর রা যখন যুক্ত করতেছো একসাথে, তখন সেটা ভুল হয়ে যাচ্ছে। এই জন্য তোমাকে লিখতে হবে সব ছাত্র আজ উপস্থিত। কি লিখবা? সব ছাত্র আজ উপস্থিত। কখনোই লিখবা না সব রা এগুলো একসাথে, কারণ দেখো সব ছাত্র মানে সকল ছাত্র, আবার শুধু ছাত্ররা মানে কিন্তু সকল ছাত্র, তার মানে একসাথে ব্যবহার করা যাবে না। নিরোগ লোকেরা যথার্থ সুখী, তো দেখো এই যে নিরোগ লোকেরা, এখানে দেখো নিরোগ লোকেরা, এই রা ব্যবহার করা যাবে না। নিরোগ লোক মানেই কিন্তু বোঝাচ্ছে সকল রোগহীন মানুষকে, এজন্য এখানে রা আনা যাবে না। সকল মানুষেরাই মরণশীল, এই বাক্যটা ভুল। কেন ভুল? দেখো তো, এই যে এখানে সকল, এরপর দেখো আবার রা আছে, তো দেখো সকল মানুষ বলতে সব মানুষ, আবার তুমি যদি শুধু এটা বলো মানুষেরা, তার মানে কিন্তু সব মানুষ। এজন্য তোমাকে লিখতে হবে মানুষ মরণশীল। মানুষ মরণশীল, সকল আনার দরকার নেই, মানুষ মরণশীল এটা দ্বারাই বুঝায় সকল মানুষ মরণশীল, তার মানে এখানে আবার তোমার সকল আনার দরকার নাই। এরপর দেখো সদা সর্বদা তোমার উপস্থিত প্রার্থনীয়, তো এখানে খেয়াল করে দেখো, এখানে তোমাকে লিখতে হবে সর্বদা। এই সদা সর্বদা এই বাক্যটাই ভুল, এই শব্দটাই ভুল, লিখতে হবে সর্বদা। সর্বদা মানেই সবসময়, তার মানে সদা সর্বদা বলার দরকার নেই। সর্ববিষয় বাহুল্যতা বর্জন করা দরকার। তো এখানে খেয়াল করে দেখো বাহুল্য, এই যে মনে আছে একটু আগে পড়ছি যে জফলা আছে, তার মানে এখানে তা আনা যাবে না, তার মানে তোমাকে লিখতে হবে সব বিষয় বাহুল্য বর্জন করা উচিত। এরপর খেয়াল করে দেখো অন্ন অভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার, অন্ন মানে খাবার অভাবে প্রতি ঘরে ঘরে, এখানে একটা ভুল আছে। দেখো প্রতি ঘরে, এটার মানে কিন্তু সকল ঘরে, তো এরপর তোমাকে আবার ঘরে আনার দরকার নাই। অথবা তুমি যদি বলো যে অন্ন অভাবে, তুমি যদি প্রতিবাদ দাও, যদি বলো অন্ন অভাবে ঘরে ঘরে হাহাকার, তাহলেও ঠিক আছে, তার মানে প্রতি ঘর আর ঘরে ঘরে একই অর্থ প্রকাশ করে, এই জন্য তোমাকে লিখতে হবে অন্ন অভাবে প্রতি ঘরে হাহাকার। সকল সভ্যগণ, এখানে দেখো যে সকল আর গণ একসাথে ব্যবহার হয়েছে, তার মানে দুটো ব্যবহার করা যাবে না, যে কোনো একটা ব্যবহার করতে হবে। চোরটি সব মাল শুদ্ধ ধরা পড়েছে, এটা আমরা একটু আগে পড়েছি, মাল শুদ্ধ, এই যে সব মাল শুদ্ধ, এখানে খেয়াল করে দেখো মাল শুদ্ধ মানে হচ্ছে মাল সহ, তবে তোমাকে লিখতে হবে চোরটি মাল শুদ্ধ ধরা পড়েছে। মাল শুদ্ধ ধরা পড়েছে এটার মানেই সব মাল সহ ধরা পড়েছে, এই জন্য এটার আগে তোমাকে আর সব আনার দরকার নাই। এরপর দেখো সমুদয় পক্ষীরাই নির্বাদে, তার মানে সমুদয় পক্ষীরাই, এই যে দেখো সমুদয় মানে সকল, রা মানেও কিন্তু সব পাখিকেই বুঝাচ্ছে, তার মানে এখানে দুইটা ব্যবহার করা যাবে না। আমাকে একটু বলো এটা বুঝতে পেরেছো কিনা? এই লাইনগুলো থেকে পরীক্ষাতে অনেক বেশি পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। বুঝছো বুঝছো বুঝতে পেরেছো কিনা? জাস্ট এখানে এই পয়েন্টে যেটা আলোচনা করলাম যে দুটো বহুবচন একসাথে ব্যবহার করলে সেটা বাহুল্য দোষ হবে। ওকে, বুঝতে পেরেছি। এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এই স্লাইডের সবগুলো আমি কিন্তু বুঝাইছি। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছ? ওকে ফাইন। এইবার আসলে আমরা এইখানে একটু চলে যাই। দেখো এখানে বলেছে যে শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না, তার মানে এখানে শুধুমাত্র এটা ভুল। ওই যে আগে আমরা পড়েছি তোমাকে হয় মাত্র লিখতে হবে, না হলে শুধু লিখতে হবে। তাহার বৈমাত্রীয় সহোদর অসুস্থ, তো এখানে বৈমাত্রীয় সহোদর কখনো বলা যায় না, কারণ সহোদর মানেই বৈমাত্রীয়, এই জন্য বলতে হবে তার বৈমাত্রীয় ভ্রাতা অথবা ভাই অসুস্থ। আপনি আগত কাল্য আসিবেন, আগতকাল আমরা কখনো বলি না, আমরা বলি যে আগামী কল্য আপনি আসিবেন, ঠিক আছে। এরপর দেখো তার হৃদ্যি কমলে, না তার হৃদ্যি নেই, এটা হবে হৃদয়, হৃদয় ক্ষেত্রে জ্ঞানের বীজ উপ্ত হয়েছে। ওকে, এরপর দেখো তার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন, তো এটা হবে তার অন্তর অজ্ঞান সমুদ্রে নিমজ্জিত। আসন্ন এটা কখনো হয় না, অথবা অজ্ঞান, হ্যাঁ তমসাচ্ছন্ন মানে অন্ধকার, তমসাচ্ছন্ন মানে অন্ধকার। কথাটা তিনি কুম্ভীরাশ্রু বিসর্জন করলেন, তো এটা কি হবে? কথাটা শুনিয়া তিনি কপটশ্রু বিসর্জন করলেন। এরপর দেখো ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল, এটাকে বলতে হবে ছেলেটি বংশের মুখে, বংশের মাথায় চুনকালি দেয়, এটা আমরা কখনো বলি না, বলি বংশের মুখে চুনকালি দিল, ঠিক আছে।
এরপর দেখো কথাটা আমার স্মৃতিপটে জাগরুক আছে, তো এটা হবে কথাটা আমার স্মৃতিপটে অঙ্কিত আছে। স্মৃতিপটে কখনো যে কোনো জিনিস, স্মৃতিতে কোনো জিনিস জাগরিত থাকে না, স্মৃতিতে লেখা থাকে, অঙ্কিত থাকে, এই জন্য অঙ্কিত লিখতে হবে। এরপর দেখো গঙ্গায় তরঙ্গে ঢেউ প্রবাহিত হইতেছে, তো এটা কি হবে? গঙ্গায় তরঙ্গের হিল্লোল খেলিতেছে। গঙ্গার তরঙ্গ, তরঙ্গ মানে হচ্ছে ঢেউ, ঢেউ মানে ঢেউ লেখা যাবে না যেহেতু তরঙ্গ এটা সাধুরীতিতে, এই জন্য আমাদেরকে লিখতে হবে হিল্লোল খেলিতেছে। ঠিক আছে, ওকে, আমার মনে হয় বুঝতে পেরেছ। ওকে, ক্লিয়ার? সো আই হোপ যে সব বাক্যগুলো বুঝতে পেরেছো। আরও যখন প্রশ্ন যখন সলভ করবো তখন আরও ভালো বুঝতে পারবা। ওকে, এরপর আসো আমি সন্তোষ হলাম, এটা বলা যাবে না, বলতে হবে আমি সন্তুষ্ট হলাম। সন্তোষ আমরা এটা বলিও না অবশ্য। এরপর দেখো দুর্বলতা বশত অনাথিনী বসে পড়লাম, তো শব্দের শেষে বানান নিয়মে আমরা পড়েছি শব্দের শেষে অকারণে বিসর্গ বসে না, তো এই জন্য দুর্বলতা বশ অনাথা বসে পড়লাম। অনাথিনী এখানে যে নিপ্রত্যয় যুক্ত হয়েছে, অনাথি এটা বললেই হয়, নিপ্রত্যয় পড়ার দরকার নেই। এরপর দেখো আমি সপরিবারে, আপনি সপরিবারে আমন্ত্রিত, এই বাক্যটা টোটালি ভুল এবং এটা পরীক্ষাতে অনেক আসে। দেখো সপরিবার এই সমানে হচ্ছে নিজ, তাহলে দেখো আপনি নিজ পরিবারে আমন্ত্রিত, আমরা কি এটা বলি না? সপরিবার বলতে আমরা বুঝি না আপনার পরিবার সহ আমন্ত্রিত, আর সহ বুঝাতে এই দন্তস ব্যবহৃত হয়, যেটা আমরা আগে অনেকবার পড়েছি। তাহলে এটা লিখতে হবে আপনি সপরিবার, এই সপরিবার মানে হচ্ছে পরিবার সহ। আর এই যে শয়ের নিচে বফালা দিলে এই স মানে কি জানো? এই স মানে হচ্ছে আপনি নিজ পরিবার, তো পরিবার শেখে অন্যের পরিবার নিয়ে আসবে নাকি, সে তো নিজের পরিবার নিয়ে আসবে। এরপর দেখো আমি কায়মন বাক্য প্রার্থনা করলাম, আমি কায়মন বাক্যে প্রার্থনা করলাম। এরপর দেখো সায়ান্ন সবাই বাড়ি ফিরছে, তো সায়ান্ন বলা যাবে না, বলতে হবে সন্ধ্যায় অন্যভাবে প্রতিকর করে, এটা আমরা পড়লাম। এরপর দেখো সাবধানতা পূর্বক চলবে, এটা আমরা জাস্ট এটা এইভাবেই বলি সাবধানে চলবে, এটা ভুল। জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, এই যে মনে আছে তর বানান, এটা ভুল। এরপর দেখো বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হন, তো এটা কি হবে? এটা হবে দারিদ্র্যের শিকার, যেটা আমরা একটু আগে পড়েছি। এমন অসহনীয় ব্যথা আমি আর কখনোই অনুভব করি নাই, তো লিখতে হবে কি এমন অসহ্য ব্যথা, অসহনীয় ব্যথা না, লিখতে হবে অসহ্য ব্যথা, মানে যেটা সহ্য করা যায় না। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, উন্নতশীল দেশ না, দেশের ক্ষেত্রে লিখতে হবে উন্নয়নশীল। কি লিখতে হবে বলো? উন্নয়নশীল লিখবা, উন্নয়নশীল দেশ। উন্নতশীল দেশ বললে সেটা ভুল হবে। ওকে, এরপর খেয়াল করে দেখো এখানে আরো অনেকগুলো বাক্য দেওয়া আছে, যেমন তাকে স্নেহাশিস দিও, তো এটা কি হবে? যে তাকে স্নেহাশিস দিও, এখানে যে শীষ বানানটাই মূলত ভুল আসছে, বাকি সব ঠিক আছে। তিনি আমার বই প্রকাশিত করেছেন না, তিনি আমার বই প্রকাশ করেছেন, তিনি আমার বই প্রকাশিত করেছেন, এটা আমরা কখনো বলি না। এরপর দেখো বনকচু বাগা তেঁতুল, না, এটা হচ্ছে বন ওল বাগা তেঁতুল, মানে এটা একটা প্রবাদ আর কি, প্রবাদটাই এরকম যে বন ওল বাগা তেঁতুল, কিন্তু বনকচু না। এরপর দেখো রচনাটি উৎকর্ষতা অনস্বীকার্য, এখানে একটা ভুল আছে, এই যে উৎকর্ষের সাথে তাপত্য যুক্ত করলাম, এটা ভুল। এরপর দেখো অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়, অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়, এখানে কৌতূহল বানানে এই যে রস্যুকার দিছে, এটা ভুল। কৌতূহল বানানো হবে কি দীর্ঘকার। এরপর দেখো লোকটি নিরপরাধী কিন্তু নিরহংকারী নয়, তো নিরপরাধী আমরা কিন্তু ক্লাসে পড়েছি, নিরপরাধী বলা যাবে না, বলতে হবে নিরপরাধ। নিরহংকারী না, বলতে হবে নিরহংকার, এখানে এইটাই। এরপর দেখো কুলোটা নারীকে বর্জন করো, কুলোটা মানে হচ্ছে অসতী, তো দেখো এখানে কি লিখতে হবে? যে কুলোটাকে বর্জন করো, মানে কুলোটা মানেই কিন্তু নারী, মানে কুলোটা দ্বারাই বোঝানো হয় অসতী নারী। এরপর তুমি যখন আবার নারী আনতো সেটা ভুল। মনোরম উদানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা, এটা উদান হবে না, এটা হবে উদ্যানে, মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা। এরপর দেখো দৈন্যতা সর্বদা মহত্বের পরিচয়, তো এটা হবে দৈন্য, এই যে দেখো জফালা, এই যে দৈন্যতা, এটা হবে না, আমাদেরকে লিখতে হবে দৈন্য। এরপর দেখো আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম, এটা ভুল। দেখো কেন এটা ভুল? আকণ্ঠ মানে কি? আকণ্ঠ শব্দের অর্থ হচ্ছে কণ্ঠ পর্যন্ত, এরপর তুমি আবার পর্যন্ত আনতেছো কেন? আকণ্ঠ মানেই কণ্ঠ পর্যন্ত, এরপর আবার যখন পর্যন্ত আনতেছো এটা ভুল। এই জন্য তোমাকে লিখতে হবে আকণ্ঠ পর্যন্ত ভোজন করলাম, এটা তো ভুল, তোমাকে লিখতে হবে কণ্ঠ পর্যন্ত ভোজন করলাম, নিচেরটা কণ্ঠ পর্যন্ত ভোজন করলাম। এরপর দেখো দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা, এটাকে তোমাকে লিখতে হবে যে দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা, মানে দারিদ্রতা, এটা তোমাকে ব্যবহার করা যাবে না। এর আগে আমরা কিন্তু এই টাইপ তিনটে শব্দ কিন্তু পড়েছি, এন্ড আমার মনে হয় যে তিনটে শব্দ আমার মনে হয় যে বুঝলে এগুলো আসলে দেখো শব্দগুলো মানে বাক্যের ভিতরে যা শব্দগুলো ইয়ে করে দিচ্ছে। তো এখানে দেখো এরপর সর্বশেষ আমরা একটু দেখি যে সূর্য উদয় হয়েছে, না সূর্য উদয় হয় না, ওই যে যেমন বাবা অপমান হয় না, অপমানিত হয়, তার মানে উদয় হয় না, হয় উদিত। এরপর দেখো সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান, না সাহিত্যিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে এটা ভুল। তো সাহিত্যিক মানে হচ্ছে যে সাহিত্য রচনা করে তাকে নিয়ে অনুষ্ঠান না, সাহিত্য নিয়ে অনুষ্ঠান হয়, তার মানে হবে সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর দেখো 10 চক্রে ঈশ্বরভূত, না, প্রবাদটা কি এরকম বলো? প্রবাদটা কি? প্রবাদটা হচ্ছে 10 চক্রে ভগবানভূত, তার মানে এটা হবে সর্বদা পরিষ্কার থাকিবে, সর্বদা পরিষ্কার থাকিবে, সবই ঠিক আছে, জাস্ট পরিষ্কার বানানটাতে এখানে ওই যে তোমরা সত্যবিধানের নিয়মে পড়েছো যে এখানে
মূর্ধন্য স হবে। তোমার গোপন কথা, এখানে গোপন কথা না, এটা হবে গোপনীয় কথা। এরপর দেখো পরবর্তীকালে, এই পরবর্তীকালে এই জিনিসটা তোমরা ব্যবহার করবে না, কারণ পরবর্তীকালে লিখলে ভুল হবে। পরবর্তী মানেই একটা কাল, মানে যেই কালটা পরে আসবে। সো এর সাথে তুমি আবার যখন কাল আনতে, সেটা ভুল হচ্ছে। অন্যায়ের ফল অনাবশ্যক, এটাকে তোমার লিখতে হবে অন্যায়ের ফল অনিবার্য, অনাবশ্যক না। আমি যে দেখি সব শেষ, তো যে এই শব্দটা ব্যবহার করা যাবে না, বলতে হবে আমি গিয়ে। আমরা অনেক সময় বলি আমি যে দেখবো, না, বলতে হবে আমি গিয়ে দেখবো। বিদ্যান মূর্খ অপেক্ষায় শ্রেষ্ঠতা, এটা আমরা অলরেডি অনেকবার পড়েছি। ওরা তাকে জিম্মি রূপে দেখে এখন আর ছেলের কাছে টাকা দাবি করছে, তো এটা কি হবে? ওরা তাকে জিম্মি করে রেখে, জিম্মি রূপে হয় না, জিম্মি করে রাখে। বিবিধ জিনিসপত্র কিনলাম, তো এটা কি হবে? যে বিবিধ জিনিসপত্র। দেখো বিবিধ জিনিস মানে কিন্তু অনেক জিনিস, আর জিনিসপত্র এটার মানে কিন্তু অনেক জিনিস। যে জিনিসপত্র দ্বারা কিন্তু একটা জিনিসকে বুঝে না, এই জন্য বিবিধ লিখলে এরপর আর পত্র আনার দরকার নাই। আমার মনে হয় যে কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী সময় হবে, পরবর্তীতে জানিয়ে দিব, এটাই বলতে হবে। পরবর্তী সময় জানিয়ে দিব। পরবর্তী সময় বললে আসলে ভুল না, কিন্তু পরবর্তী কাল বললে সেটা ভুল হবে। তবুও পরবর্তীতে বললেই হয়ে যায়, কারণ পরবর্তী একটা টাইমকে বোঝায়। এবার দেখো কুমিল্লা বোর্ড 2019। এবার আসো তোমরা একটু কারেকশন করো, প্লিজ একটু ট্রাই করো, প্লিজ একটু ট্রাই করো। দেখো জাতীয় প্রেস ক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনের বক্তৃতা করেন, এইটা শুদ্ধ কি হবে? এরপর দেখো কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়, এটা একদম আমাদের ক্লাস থেকে। আমি এ ঘটনার চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, এখানে একটা ভুল আছে, বলো সেই ভুলটা কি? সম্প্রতি কয়েকটি নদীতে নব্যতার সংকট দেখা দিয়েছে, স্বজনেরা মরাদেহ করতে শ্মশানে গিয়েছে। এরপর দেখো ফেলে টাকা মাখো তেল। এরপর দেখো তদানীন্তকালে বাঙালি ব্রিটিশদের অধীনে ছিল। এরপর দেখো কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন। তো এইবার বলো এগুলো সঠিক কি হবে? দ্রুত দ্রুত সলভ করো। দ্রুত একটু দেখো স্যার, একটু দেখো, ট্রাই করো। ওকে ফাইন, এইবার আসো আমরা একটু দেখি। দেখো এখানে উত্তরগুলো দেওয়া আছে। তো দেখো এইটা সঠিক যেটা হবে, জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তৃতা রাখেন। তো মনে রাখবা, বক্তৃতা সবসময় মানুষ রাখে, বক্তৃতা করে না। আমি বক্তৃতা রাখি এটা বলতে হবে, আমি বক্তৃতা করি এটা এটা কেউ বলে না। এরপর দেখো এখানে তো ভুল আছে, উৎকর্ষতা, এটা ভুল আমরা জানি। তারপর দেখো আমি এই ঘটনার চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, এই চাক্ষুষ মানে হচ্ছে নিজের চোখে দেখা, আবার প্রত্যক্ষ মানেই হচ্ছে নিজের চোখে দেখা। সো তোমাকে যে কোনো একটা শব্দ ব্যবহার করতে হবে। এই জন্য বলে যে আমি এই ঘটনা স্বচক্ষে দেখেছি, এটা বলবা, অথবা আমি এই ঘটনা প্রত্যক্ষ করেছি। ওকে, এরপর দেখো সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা, এখানে দেখো এই যে নাব্য জফল আছে, এর সাথে তা প্রত্যয় দিচ্ছে, তার মানে ভুল। এগুলো সবগুলো আমরা ক্লাসে পড়েছি, তার মানে খেয়াল করে দেখো এটা কি হবে বলো? এটা হবে যে সম্প্রতি কয়েকটি নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে। এরপর দেখো স্বজনেরা মরা দাহ করতে শ্মশানে গিয়েছেন, তো এইটা হবে স্বজনেরা মরা পোড়াতে শ্মশানে গিয়েছেন, মরা দাহ এটা হবে না। ফেলো টাকা মাখো তেল, এটা হবে ফেলো করি মাখো তেল, মানে প্রবাদটাই হচ্ছে এমন, এখানে কোনো ভুল নাই। এখানে প্রবাদটাই হচ্ছে ফেলো করি রাখো তেল, এখানে তোমাকে টাকা আনলে হবে না। এরপর দেখো তদানীন্ত, এই তদানীন্ত মানে হচ্ছে তৎকালীন, এই টাইপ বুঝায়, তার মানে এখানে কিন্তু কালটা আছে, মানে তদানীন্ত মানে হচ্ছে তৎকালে। তো এখানে তদানীন্ত শব্দের ভিতরে কিন্তু কাল আছে, এই জন্য তোমাকে আবার কাল আনলে সেটা ভুল হবে। কথাটি শুনে তিনি আশ্চর্য হয়েছেন, যেমনিভাবে মানুষ অপমান হয় না, তেমনিভাবে মানুষ আশ্চর্য হয় না, হয় কি আশ্চর্যান্বিত। তার মানে কি হবে? কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত হয়েছেন। ওকে, তো আমাকে একটু বলো কুমিল্লা বোর্ড 2019-এর এই প্রশ্নটা সলভ করার পর তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। বক্তৃতা দেন মানে তুমি বলবা যে তিনি বক্তৃতা দেন, ঠিক আছে, কিন্তু সে কি বলবে আমি বক্তৃতা দিই? সে বলবে আমি বক্তৃতা রাখি। বুঝতে পেরেছো? এখানে তো সে মানে ইয়ে করে, তিনি বক্তৃতা করেন, এটা কখনো হয় না। দেন আর করেন কি এক হইল? ওকে, আমাকে একটু বলো যে এই কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো কিনা, এই প্রশ্নটা সলভ হয়েছে কিনা। দেখো ক্লাসটা ভালো করে করলে আমি কিন্তু সবগুলো কনসেপ্ট কিন্তু পড়াই দিচ্ছি, এখানে যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়ম আমরা আমাদের আগের ক্লাসে কিন্তু পড়ে ফেলেছি। ওকে, করি কি, করি মানেই টাকা, বুঝতে পেরেছো? বাট প্রবাদে আমাদের টাকা আছে, টাকা নাই করি আছে, এই জন্য আমরা এখানে করে লিখবো। ওকে ফাইন, এইবার চলো আমরা একটু দেখি যশোর বোর্ড 2019-এর প্রশ্ন সলভ করি। তো তোমরা একটু সলভ করো। দৈন্যতা কোনো সময় প্রশংসনীয় নয়, অনেকবার বলেছি। এরপর দেখো দুঃসংবাদটি শুনে সে চোখে অশ্রুজল এটা আমরা পড়িয়েছি, এটা নিয়মে পড়িয়েছি। এ বিষয়ে অজ্ঞানতাই তার, এটাও পড়িয়েছি।
পরীক্ষা চলাকালীন সময়, এটাও পড়িয়েছি। পাহাড়ের প্রকৃতি বৈচিত্র্যতা, এটাও পড়েছি। তিনি সস্ত্রীক, এটাও পড়েছি। আমি বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি, আমরা বিদেহী আত্মার। তারপর দেখো তাকে এখান থেকে যাইতে হবে। সলভ করো এটা, দ্রুত 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 সলভ করো, দেখি কে কতটুকু বুঝতে পেরেছো। এখানে একটা ব্যাপার আছে, তোমাকে বলবে 5টা বাক্য শুদ্ধ করে লিখো, 4টা লিখো। সো তোমাকে কিন্তু সবগুলো 7টা দেয়, তোমাকে 5টা, তার মানে তুমি 2টো তুমি ছেড়ে দিলেও না পারলেও সমস্যা নাই, বাকিগুলো লিখতে পারলে তোমার কিন্তু কাজ হয়ে যাবে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি অনেকে উত্তর করতে যে দৈন্যতা, এটা আসলে ভুল। ঠিক আছে, হ্যাঁ, এটা আমরা একটু আগে পড়েছি, এখানে এই জায়গাটাতে ভুল আছে। এরপর দেখো দুঃসংবাদটি শুনে তার চোখে অশ্রুজল সংবরণ। অশ্রুজল আমরা জানি এটা ভুল, অশ্রু মানে যা, জল মানে তা। এ সময় অজ্ঞানতাই, সবাই একটু ট্রাই করে দেখো কি হয়। এইটা তোমাদেরকে একটু সলভ করে দিই। চলাকালীন সময়, দেখো চলাকালীন মানে কিন্তু চলার সময়, মানে কালীন শব্দের অর্থ হচ্ছে সময়। এই জন্য তুমি এখানে যখন আবার সময় যখন আনতেছো তখন এটা ভুল হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে বলো? ভুল হয়ে যাচ্ছে। ওকে, বিষয়টা কি বুঝতে পেরেছ? ওকে ফাইন। চলো আমরা একটু দেখি, আমাদের উত্তরগুলো একটু দেখি, দেখে একটু মিলিয়ে ফেলি। দেখো কনসেপ্ট অনেক, মানে তোমাদের কাছে অনেক কঠিন লাগছে, বাট প্রশ্নগুলো দেখে কিন্তু এখন কিন্তু সহজ লাগবে। আচ্ছা, তো দৈন্যতা হবে না, শব্দটা হচ্ছে কি দীনতা। এরপর দেখো দুঃসংবাদটি শুনে চোখের জল, অশ্রু জল হবে না। এই বিষয়ে অজ্ঞানতায়, দেখো ওই বিষয়ে অজ্ঞানতায় তার পতনের কারণ। তো এখানে খেয়াল করে দেখো, এখানে সবই ঠিক আছে, কিন্তু এই যে বিষয় বানানটা এখানে ভুল আছে। তো এখানে এই জায়গাটা আমরা শুদ্ধ করে লিখলাম। এই পরীক্ষা চলাকালীন, ওই যে বললাম না চলাকালীন বললে আর সময় আনার দরকার নাই। এবার দেখো পাহাড়ের প্রকৃতি বৈচিত্র্যতা, এই যে বৈচিত্র্য, এটার সাথে তা প্রত্যয় যুক্ত করা যাবে না। সো বৈচিত্র্য বানানো জফলা আছে, যেহেতু জফলা আছে এখানে কিন্তু জফলা দেয় না তোমাকে কনফিউজ করার জন্য। যে তুমি তো জানো যে জফলা থাকলে এরপর আর তা বসে না, এখানে এই জন্য জফলা দেয় না, বাট জফলা থাকবে এই জন্য। আর এখানে তিনি, এটা সস্ত্রীক হবে, দুঃখিত এখানে মিস্টেক আছে। তো এখানে সস্ত্রীক মানে কি, এই সস্ত্রীক এটা দ্বারা বোঝায় যে নিজ স্ত্রী। তো হেই তো নিউ মার্কেট নিজের স্ত্রী নিয়েই যাবে, তাই না, অন্যের স্ত্রী নিয়ে যাবে না। এখানে বলছে যে স্ত্রী সহ, আর সহ বোঝাতে মনে আছে যে দন্তস ব্যবহৃত হয়। এরপর দেখো আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। এখানে খেয়াল করে দেখো, আমরা বিদেহী আত্মার চিরশান্তি কামনা করতেছি। তো এখানে এই চিরশান্তি, এই জিনিসটাতে ভুল আছে। চিরশান্তি এটা আসলে বলা যাবে না, তোমাকে বলতে হবে যে শান্তি, মানে শান্তি কামনা, আত্মার শান্তি কামনা করা মানেই পার্মানেন্ট শান্তি কামনা করা। ঠিক আছে, এবার দেখো তাহাকে এখন যাইতে হবে, তো এটা লিখতে হবে তাকে এখানে যেতে হবে। যাইতে হবে এটা তো সাধুরীতির শব্দ, এই জন্য বলতে হবে যেতে হবে। ঠিক আছে, ওকে। এইবার বলা আমাকে এই 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 যশোর বোর্ড 2019-এর প্রশ্নটা তোমাদের ক্লিয়ার কিনা? যশোর বোর্ড 2019-এর এই প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা? যশোর বোর্ড 2019-এর প্রশ্ন ক্লিয়ার কিনা? দ্রুত। ওকে ওকে, সবাই একটু বলো। দেখো তোমাদের সবগুলো ক্লাস প্রিভিয়াস প্রশ্নগুলো কিন্তু আমি সলভ করে দিচ্ছি, যাতে করে তোমাদের পরবর্তীতে পড়তে প্রবলেম যাতে না। ওকে ওকে ফাইন। এরপর আসো আমরা একটু দেখি চট্টগ্রাম বোর্ডে 2019-এর প্রশ্ন সলভ করা। এটা একটা লজ্জাক্ষর ব্যাপার। মাতাহীন শিশুর কি দুঃখ, অশ্রু জলে, দৈন্যতা, সকল সভ্যগণ, সবগুলো নিয়ম থেকে আসছে। বিরাট গরু ছাগলের হাট, খাঁটি গরুর দুধ, তারপর হচ্ছে একটি গোপনীয় কথা বলো, দ্রুত বলো। সো ট্রাই করে দেখো কয়টা, জাস্ট 5টা তুমি যদি এখান থেকে ভুল আইডেন্টিফাই করতে পারো, দ্যাটস এনাফ। 5টা ভুল আইডেন্টিফাই করতে পারলে দ্যাটস এনাফ। আচ্ছা, দ্রুত দ্রুত একটু ট্রাই করো। ওকে, সো চলো আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে এটা একটি লজ্জাক্ষর ব্যাপার, এটা না, এটা লিখতে হবে এটা একটি লজ্জাকর। মাতাহীন শিশু আমরা কখনো বলি না, বলতে মাতাহীন কখনো বলি না, মাতৃহীন বলি। পিতাহীন কখনো বলি না, পিতৃহীন বলি। সো এখানে এটা হবে। চোখের অশ্রুজল, এটা তো আমরা জানি,
এরপর দেখো তোমাকে বলতে হবে দৈন্য, দৈন্য থাকলে তা যুক্ত করা যাবে না, অথবা বলতে হবে দীনতা, মানে জফলা হয় তোমাকে বাদ দিয়ে দীনতা লিখতে হবে, আর জফলা থাকলে আর তা যুক্ত করা যাবে না। সকল সভ্যগণ এটা তোমাকে লিখা যাবে না, তোমাকে লিখতে হবে সকল সভ্য অথবা লিখতে হবে সভ্যগণ। এরপর দেখো বিরাট গরু ছাগলের হাট, এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, সেটা হচ্ছে যেখানে যে হাট, যদি এই বাক্যটা আসলে মানে আধুনিক প্রমিত বানানো অনুযায়ী শুদ্ধ, বাট তোমাদের এইচএসসির ক্ষেত্রে এগুলো শুদ্ধ না। তো তোমরা যেটা লিখবা, যেমন এই হাট গরু ছাগলের হাট, এখন তুমি যখন এখানে যখন বিরাট বলতেছ তখন কিন্তু হাটকে আর বুঝাচ্ছে না, এখানে গরু ছাগলকে বুঝাচ্ছে যে গরু ছাগল বিরাট, বাট তুমি কিন্তু গরু ছাগলকে বিরাট বলতেছো না, তুমি বলতেছো হাটকে, এই জন্য বলতে হবে গরু ছাগলের বিরাট হাট। এবার দেখো তুমি যখন হাটের আগে যখন বিরাট আনছো তখন কিন্তু হাটকে মডিফাই করতেছে যে হাটটা বিরাট। এরপর দেখো খাঁটি গরুর দুধ, ওকে। সো খাঁটি গরুর দুধ আগের মতোই প্রবলেম এখানে, যে তুমি যখন বলছো যে গরুর আগে যখন তুমি খাঁটি বসাইছো তখন কিন্তু অ্যাকচুয়ালি এটা গরুকে বিশেষায়িত করতেছে যে গরুটা খাঁটি, কিন্তু তুমি কিন্তু গরুকে খাঁটি বলতেছো না, তুমি বলছো দুধকে খাঁটি। এই জন্য এটা লিখতে হবে যে গরুর খাঁটি দুধ। এই জন্য দেখো দুধের আগে যখন তুমি খাঁটি বসাইছো তখন দুধকে মডিফাই করতেছে যে দুধ খাঁটি। একটি গোপনীয় কথা বলি, না গোপনীয় কথা কখনো হয় না, কথা হয় গোপন, ঠিক আছে। একটা গোপন কথা বলি। এইবার আমাকে একটু বলো যে তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা। আমি দেখতে পাচ্ছি যে রোহান ছেলেটা খুব অনেক সুন্দর করে সবগুলো উত্তর দিয়েছে। সো এইটা একটু এটা বলো যে চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো কিনা। চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্ন ক্লিয়ার কিনা। চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্ন তোমাদের কাছে ক্লিয়ার কিনা। এবার বেশি না, জাস্ট 10টা প্রশ্ন যদি মানে 10টা বোর্ডের প্রশ্ন সলভ করলে দেখবে যে বাকি সবগুলো প্রায় 90% দেখবে যে রিপিট হচ্ছে জাস্ট। ওকে, সো চলো এইবার আমরা সলভ করি বরিশাল বোর্ড 2019। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ, একটু আগে এটা পড়াইছি। এক পৌষে শীত চায় না, এটা কমন সেন্স দিয়ে এটা পারবা। তারপর দেখো বন্দর কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর আছে, উপরোক্ত বাক্য শুদ্ধ নয়, এটা পড়াইছি। এখানে আসলে কি হবে, ঘটনাটি অত্যন্ত লজ্জার। এরপর দেখো মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো, কেবলমাত্র, এটাও পড়াইছি। শিক্ষক অন্যান্য বিষয়সমূহ, এটাও পড়াইছি। বলো কি হবে, সলভ করো দ্রুত। বুঝছো বলো। ওকে, ট্রাই করো দ্রুত, ট্রাই করো। আচ্ছা চলো আমরা একটু দেখি। প্রথমত বাংলাদেশ একটা উন্নতশীল দেশ না, লিখতে হবে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। এটা কিন্তু ক্লাসে তোমাদেরকে পড়াইছি। হ্যাঁ, এক পৌষে শীত যায় না এমন না, আমরা বলি কি এক মাঘে শীত যায় না। এরপর দেখো বন্দরে কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর থাকে, বন্দরে ডিপার্টমেন্টাল স্টোর থাকে না, বাজারে থাকে। ওকে, এরপর দেখো উপরুক্ত শব্দটা হচ্ছে উপরযুক্ত, ঘটনাটি অত্যন্ত মানে লজ্জার, এমন না, বলতে হবে লজ্জাকর। বুঝতে পেরেছো, লজ্জাকর। এর আগেও আমরা কিন্তু এটা সলভ করেছি। এরপর দেখো মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হয়ে গেল। এখানে আসলে মানে এই শান্ত মানে সব লোকটা একদম ঠান্ডা হয়ে গেছে, শান্ত হয়ে গেছে এমন না, সর্বশান্ত, এইটা এই বানানটা এইটা মানে সব হারিয়ে ফেলেছে, এটা বোঝায়। কেবলমাত্র গায়ের জোরে, কেবলমাত্র না, বলতে হবে কেবল, অথবা বলতে হবে মাত্র গায়ের জোরে। শিক্ষক অন্যান্য বিষয়সমূহ, দেখো অন্যান্য বিষয় মানেই কিন্তু সকল বিষয়। এরপর আবার তুমি যদি বলো যে বিষয়সমূহ, তাও সকল বিষয়। এই জন্য অন্যান্য সমূহ একসাথে আনা যাবে না, ওই যে সব গণ, সব ছাত্ররা, এই টাইপ আর কি। এটা তাহলে তোমাকে বলতে হবে শিক্ষক অন্যান্য বিষয়ের। দেখো এখানে কিন্তু আর বিষয়সমূহ বলো নাই, কারণ অন্যান্য বিষয় মানেই সকল বিষয়, এই জন্য তোমাকে আর বিষয়সমূহে বলতে হয়। ওকে, সো আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দিলাম। এইবার আমাকে একটু বলো তো যে তোমাদের এই পর্যন্ত তোমাদের মোটামুটি শুদ্ধ বানান প্রয়োগ অপপ্রয়োগ রিলেটেড যে প্রবলেম, সেটা কি সলভ হয়ে গেছে কিনা আমাকে একটু বলো। শুদ্ধ বানান প্রয়োগ অপপ্রয়োগ এই রিলেটেড ঝামেলা তোমাদের সলভ হয়েছে কিনা আমাকে একটু বলো, দ্রুত বলো যে জিনিসটা বুঝতে পেরেছো কিনা, আজকের ক্লাসটা কেমন লেগেছে, বা পড়লে পারবা কিনা। বাকিটা আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, চাপ নেওয়ার কিছু নাই, পড়লেই হবে। উপরিউক্ত হবে না, একজন বলেছে উপরিউক্ত হয়, তবে এই শব্দটা সন্ধি করলে উপরযুক্ত হয়, সন্ধির নিয়ম না খাটালে উপরিউক্ত হয়। তো যেখানে সন্ধির নিয়ম প্রযোজ্য সেখানে সন্ধির নিয়ম করতে হবে। এটা আমার বানানবিতে যে বইটা আছে, বইটাতে আমি খুব ডিটেলসে লিখে দিছি। ওকে, ঠিক আছে। সো ভালো থাকবা, আল্লাহ হাফেজ।